রাতের অন্ধকারে নয়, আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, বললেন সিইসি। এদিকে শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ, ধাওয়া পাল্টা ধাওয়া। অন্যদিকে মরণ যাত্রা শীর্ষে বাংলাদেশ এবং সার্জিসকে ঘুমের ওষুধ খাওয়ানোর পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ। প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ভাঙাচোরা নৌকায় ভূমধ্যসাগরে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। চলিত বছরে অবৈধ পথে ইউরোপে অবৈধ অভিবাসনের হার 22% কমলেও এ পথ পাড়ি দিয়ে প্রবেশ করছেন 50,850 জন, যা গত বছরের তুলনায় 2% বেশি। শুধু চলতি মাসে প্রবেশ করছেন 8,046 জন। এ রুটে ইউরোপে প্রবেশকারীদের অধিকাংশে বাংলাদেশি। সম্প্রতি ইউরোপের সীমান্ত ও উপকূলীয় রক্ষী ও সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অবৈধভাবে ইউরোপ প্রবেশ করেছেন 1,33,400 জন। এর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশ, মিশর ও মরক্কোর নাগরিকেরা। তবে কঠোর নজরদারি ও সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা এসব বছরে ইউরোপে অনিয়ন্ত্রিত প্রবেশের কমেছে। পশ্চিম আফ্রিকান রুট দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করছেন 58%, পশ্চিম বলকান রুট দিয়ে 47% এবং পূর্ব ইউরোপের স্থল সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ করছে 36% কমেছে। তবে এর মধ্যে ভূমধ্যসাগরীয় মোট অবৈধ প্রবেশকারীদের প্রায় 40% এই রুট দিয়ে প্রবেশ করেছে। এছাড়া পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে অনিয়মিত প্রবেশ করেছে 28%। সেপ্টেম্বর এই রুটে ইউরোপের প্রবেশ বেড়েছে অর্ধেকেরও বেশি, যার মধ্যে আলজেরিয়া থেকে যাত্রা করা অভিবাসনটাই প্রায় 3/4। এদিকে ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা 14% বৃদ্ধি পেয়েছে। এবছর সেপ্টেম্বর পর্যন্ত 54,300 জন নাগরিক যুক্তরাষ্ট্র প্রবেশের চেষ্টা করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO জানিয়েছেন, অবৈধ পথে ইউরোপ প্রবেশের সংস্থা কিছুটা কমলেও মানসিক সংকট এখনো গভীর। এবছর সেপ্টেম্বর পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গিয়ে কমপক্ষে 1,299 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা প্রমাণ করে সহজে ইউরোপ প্রবেশের জন্য মানুষ এখনো জীবনের ঝুঁকি নিয়ন্ত্রণে দ্বিধা করছে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি AM নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে নেই, তাই ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাতের অন্ধকারে ভোট চাই না, আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর করে এমন নির্বাচন। রবিবার 12ই অক্টোবর সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এমন মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সিইসি বলেন, আগামী নির্বাচনটা সুন্দর ও ফেরার করার জন্য কি কি চ্যালেঞ্জ আসতে পারে তা নিয়ে আমরা আলোচনাই করছি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি, যেমন নিরাপত্তা ইস্যু, সাম্প্রতিক সহিংসতা ও স্লোগান, মিডিয়ার অপব্যবহারের এসব বিষয় উঠে এসেছেন আলোচনায়। এনসিপির প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যে দল নিবন্ধন পায় তাদের আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে প্রতীক নিতে হয়। এনসিপি প্রতীক যেহেতু ওই তালিকায় নেই, তাই আমরা দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি এনসিপি নেতারা গণতন্ত্র ও দেশের মঙ্গলের পক্ষে কাজ করবেন। তারা আন্দোলনের অংশ নিয়েছে, অভ্যন্তরীণ ঝুঁকি নিয়েছে, তাদের আমি দেশপ্রেমিক মনে করি। তাই আমি শঙ্কিত নই, বরং আশাবাদী যে নির্বাচনে তারা অংশ নেবেন। সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, সংবাদ সংগ্রামে কোনো অসুবিধা হবে না। আমরা চাই সাংবাদিকরা আমাদের পার্টনার হোক, তবে সংবাদ প্রকাশের আগেই ফ্যাক্ট চেক করে নিতে হবে। প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগের বিষয়ে তিনি জানান, বিদেশে থাকা বাংলাদেশের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার উদ্যোগ নিয়েছে, এটা আগে কখনো ছিল না। 20% হারে বাড়ি ভাড়া সহ 3 দাবিতে শিক্ষকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছেন পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এক শিক্ষককে গ্রেপ্তার করতে দেখা যায়। রবিবার বিকালে 3টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এদিকে প্রক্ষাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের আলোচনা শেষে এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের জন্য সদস্য সচিব অধ্যাপক দেলোয়ার হোসেন আজিজি এই ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে সকাল থেকে শিক্ষকদের মধ্যে বিজ্ঞপ্তি দেখা যায়। এতে শিক্ষকদের মধ্যে এক পক্ষ ঘোষণা অনুযায়ী জাতীয় শহীদ মিনারে গেলেও অন্য পক্ষ সচিবালয় অভিমুখে লং মার্চ করার দাবি তুলে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। প্রত্যক্ষদর্শী জানান, আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ লাঠিচার্জ করে এবং টিচার গ্যাস ও জল কামান দিয়ে পানি নিক্ষেপ করে। এতে বহু শিক্ষক আহত হয়েছে। পুলিশদের লাঠিচার্জ নিয়ে শিক্ষকরা জানান, পুলিশের এমন আচরণ শিক্ষক সমাজ
সমাজকে কলঙ্কিত করেছে। বগুড়ায় বটতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে আহত শিক্ষক নোমান আহমেদ বলেন, ন্যায্যতা নিয়ে সরকার আমাদের সাথে তালবাহানা করছে। দাবি আদায় করতে এসে রাষ্ট্রের পুলিশের হামলা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের জনপ্রিয় প্রিন্স মাহমুদ। রবিবার 12 অক্টোবর দুপুরের এক ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, যা মুহূর্তের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে সম্প্রতি পঞ্চনগরে এক রাজনৈতিক অনুষ্ঠানে সার্জিস আলমের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াতেই প্রিন্স মাহমুদ এমন মন্তব্য করেছেন। এই অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যাওয়ার ক্ষিপ্ত হয়ে সার্জিস বলেন, এই রাজনৈতিক দেওয়ালিয়ানের আমরা দেখে নেব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। এই বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর প্রিন্স মাহমুদ তার ফেসবুক পোস্টে লেখেন, সেনহে সার্জিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা, অস্থিরতার কারণে সৃষ্টি বিঘ্নতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছে বলে ধারণা করছি। সঙ্গীতাঙ্গনে এই তারকার মন্তব্য অনেকে একমত হলেও কেউ কেউ একটিকে ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করছেন। এ ঘটনাকে ঘিরে রাজনীতিক ও বিনোদন দুই অঙ্গনেই চলছে তুলুম আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোটার এলাকা পরিবর্তন করেছে। জাতীয় নির্বাচন নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে। রবিবার 12 অক্টোবর নির্বাচন কমিশনার সচিবালয় থেকে এ তথ্য জানা গিয়েছে। এনআইডি ডাটাবেজ এর তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এতদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স এর ঠিকানায়। তবে বর্তমান এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা 17 আসনের গুলশান 2 এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন। এর আগে 2 ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য এনআইডিতে আবেদন করেন এবং প্রধান উপদেষ্টা। এরপর এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির গত 17 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরের দিন অথবা 18 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন হয়।